হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক অনেক দুঃখিত কারণ আমরা একটু লেট হয়ে গিয়েছে। এটা কারণ হচ্ছে খুব সিস্টেমেটিক কিছু এররের কারণে। আমাদের হচ্ছে এখানে সবাই বাইরে যাওয়ার কারণে কেউ ছিল না এবং এই জন্য হচ্ছে একটু লেট হয়ে গেছে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যারা আছো এবং যারা এখনো আসতে পারেনি তারা যেন আসতে পারে। একটু কষ্ট করে তোমার বন্ধু বান্ধবী যারা আছে একটু মেনশন করে দাও। খুব দ্রুতই হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব এবং আজকের লেকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা টোটালি আমি তোমাদেরকে দেখাবো এই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কেমিস্ট্রির উপরে তোমাকে ঠিক কি পরিমাণ দক্ষতা অর্জন করতে হবে এন্ড টোটাল প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। হ্যাঁ, টোটাল পুরো মেডিকেল সিস্টেম নিয়ে হচ্ছে আমরা একটু আজকে কথা বলবো এবং আমিও আমার ফেসবুক থেকে শেয়ার করে দিচ্ছি। তোমরা তোমাদের পোস্ট শেয়ার, এই লাইভটি শেয়ার করে দাও যেন সবাই এসে উপস্থিত হতে পারে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, কারণ তোমাদের এইচএসসি শেষ, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা মোটামুটি একটা গ্রস একটু ধারণা দিব তোমাকে, এরপর হচ্ছে আমি চ্যাপ্টারের ভিতরে ঢুকে যাবো, পরিবেশ রসায়ন চ্যাপ্টারটির ভিতরে। এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রি নাম্বার কিন্তু 25। আমি আর আগেও বলেছি যে বায়োলজি 30 নাম্বার যেরকম ভাবে ইম্পর্টেন্ট, এবং আমরা সবাই কিন্তু মেডিকেল উপলক্ষে বায়োলজিটা অনেক ভালো করে পড়ি। ফিজিক্স অনেক সহজ মেডিকেলের জন্য, কারণ আমরা ফিজিক্সের যে 20 নাম্বার এটা কিন্তু রিজভি ভাই অলরেডি বলেছেন এবং শুভ ভাইয়া তোমাদের কিন্তু দেখিয়ে দিবেন যে 20 নাম্বার পাওয়া কতটা ইজি। এবং আমার হচ্ছে কেমিস্ট্রিতে 25। এই 25 নাম্বার পাওয়া কিন্তু খুব টাফ কিছু না ভাইয়া। তুমি যদি মোটামুটি লেভেলেরও ভালো মতো একটু বোর্ড মেইন জিনিস পড়ো, তাও ভাইয়া তোমার 25 এর মধ্যে 20 ইনশাআল্লাহ অনায়াসে চলে আসবে। বাকি 5 নাম্বার সহ কালেক্ট করার জন্য একটু ভালো মতন মাথা ধীরে স্থির ভাবে থেকে তোমাকে পড়তে হবে। এন্ড এই বিষয়গুলো আজকে টোটালি আমি দেখিয়ে দিচ্ছি। লাইভ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে যারা আছো লাইভের জন্য অপেক্ষা করছিলে। হ্যাঁ, আমি জানি, আমি খুবই দুঃখিত আবারও, বিকজ আমরা একটু লেট হয়ে গিয়েছি আজকে আসতে। ওকে, প্রিপারেশন নিয়ে কি করবে? শোনো, মেডিকেল ভর্তি পরীক্ষার এই সময়টা তোমাকে হচ্ছে মেন্টালি ফিজিক্যালি প্রত্যেক ভাবে তোমাকে খুব ফিট থাকতে হবে। ফিট থাকার অর্থ হচ্ছে তোমাকে মানসিক ভাবে এটা প্রস্তুতি নিতে হবে যে আমাকে এই যে সময়টা আছে সামনের 3 মাস, এটা আমাকে জীবনের সেরা কষ্টটা করতে হবে। মানে আমি এত বছর যা পড়াশোনা করেছি, ধরো তুমি এসএসসি দিয়েছো, এসএসসি পরে এইচএসসি দিয়েছো রিসেন্টলি, এর আগে জেএসসি ছিল, পিএসসি ছিল, এই যে এত এত পরীক্ষা কেন? আমরা আসলে আগে এম ইন লাইফ লিখতাম যে আমরা ইনশাআল্লাহ ডাক্তার হব। অনেকে অবশ্য ইঞ্জিনিয়ার হওয়ার মানে প্ল্যান থাকলে অনেকে ডাক্তার লিখতো যে ডাক্তার হব। এটা কারণ হচ্ছে ইঞ্জিনিয়ার বানানটা করা একটু কঠিন, সেই হিসেবে ডাক্তার বানানটা করা সহজ, ইংলিশে লেখাও সহজ এবং ডাক্তার হলে অনেকগুলো পয়েন্ট লেখা যায়। এটা একজন ভাই বলেছিলেন যে আমরা গ্রামে গিয়ে চিকিৎসা করবো, এই সেই অনেকগুলো পয়েন্ট লেখা যায়। এই জন্য আমরা এম ইন লাইফ হিসেবে অনেকে আমরা ডক্টর সিলেক্ট করতাম। বাট আসলেও অনেকের প্যাশন আছে যে আমরা ডক্টর হবো ইনশাল্লাহ। অনেকের পরিবার চায় আমরা ডক্টর হব। তো পরিবারের ওই যে চাওয়া, ওই যে একটা বিশাল তোমার কাছে একটা কি বলে একটা আকাঙ্ক্ষা যে তুমি ইনশাল্লাহ ডক্টর হবা, তুমি তোমার পরিবারের বিভিন্ন মানুষের চিকিৎসা করবা, তুমি দেশের মানুষ তোমাকে চিনবে, তোমার দ্বারা একজন রোগী উপকৃত হবে, এই যে একটা স্বপ্ন, এই যে এত বছর ধরে পড়াশোনা করার পিছনে একটা যে ড্রিম, একটা এম ইন লাইফ, এটাই কিন্তু ভাই এই সময়টা। এই 3 মাস সময়, আমি আবারও বলছি, এই 3 মাস সময় ভাইয়া যে খুব বেশি কষ্ট করতে পারবে, খুব বেশি কষ্ট, অর্থাৎ তাকে তার আউটসাইড যত অ্যাক্টিভিটি আছে এগুলো একটু কমিয়ে দিতে হবে এবং এই পড়াশোনার প্রতি খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে। তাহলে কিন্তু ভাইয়া তোমার দ্বারা সম্ভব ইনশাল্লাহ। কারণ যে কষ্ট করে তার দ্বারাই সম্ভব, যে কষ্ট করবে না তার দ্বারা সম্ভব না। এখন আসি কেমিস্ট্রির এই যে 25 নাম্বার, আমি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল ভাইয়া মেইন বই কোনটা আর সহায়ক বই কোনটা। আমি তোমাকে বলে দিই, মেইন বই হিসেবে আমরা কেমিস্ট্রিতে পড়বো হাজারি স্যারের বইটা, খুবই সহজ কথা। তবে ফার্স্ট পেপারে হাজারি স্যারের বইয়ের পাশাপাশি কিছু অবজেক্টিভ আমরা সঞ্জিত কুমার ঘোষ স্যারের বই থেকে পড়বো, খুবই অল্প সংখ্যক বাছাইকৃত অবজেক্টিভ, যেটা আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দিব। বাট সেকেন্ড পেপারের ক্ষেত্রে সেম, হাজারি স্যারের বইয়ের পাশাপাশি আমরা কবির স্যারের বই থেকে কিছু অবজেক্টিভ পড়বো, যেটা হাজারি স্যারের বই নেই এবং খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ খুবই গুরুত্বের সাথে বাছাই করা কিছু অবজেক্টিভ, যেটা আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব। তাহলে মেইনলি মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রি প্রশ্নটা হয় হাজারি স্যারের বই থেকে।
তো আমরা যদি হাজারিসের বই কেউ ধরো বলতে পারো যে ভাইয়া আমি তো এতগুলো পড়া আমি কাভার দেওয়া আমার পক্ষে খুবই টাফ, আমি হচ্ছে ভাইয়া এত পড়া পড়তে পারবো না, আমাকে শুধু একটা বইয়ের নাম বলে, তো সেটা হচ্ছে হাজারিসের বই। এবং এই হাজারিসের একটা বই থেকে তুমি পড়বে, তুমি ইনশাআল্লাহ মেডিকেল চান্স পেতে পারবে। কারণ দেখো ভাইয়া তুমি যদি বাইরে যদি একটু কষ্ট করো, তোমার কিন্তু ভাইয়া 30-এর মধ্যে 25 ইনশাআল্লাহ চলে আসবে, খুব ইজিলি চলে আসবে। আমার মনে হয় কি 30-এর মধ্যে খুব সহজে তোমার 27-28 চলে আসবে, কারণ প্রশ্ন তো এই বইগুলো থেকে হয় এবং খুব বেসিক প্রশ্ন হয়। তুমি যদি ভাইয়া কেমিস্ট্রিতে একটু ভালো করে কষ্ট করো, 25-এর মধ্যে 20 চলে আসবে খুব ইজিলি। আমার মতে তুমি একটু ভালো করে পড়লে 20 থেকে আরেকটু বেশি 22 থেকে 24 খুব ইজিলি তুমি পেয়ে যাবে। ফিজিক্সের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, ফিজিক্সের 20-এর মধ্যে এই একটা সাবজেক্ট যেটা মেডিকেলের সবচেয়ে সহজ। তোমার একটা হ্যাক্স বলে দিই, ফিজিক্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনের যে অবজেক্টিভ, যেটা অনেকেই গুরুত্ব দেয় না, মনে রাখবে ভাইয়া এই পিছনের পার্ট থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়ে। স্পেশালি ফিজিক্সের ক্ষেত্রে 20টা কোশ্চেনের মধ্যে 10 থেকে 12টা কোশ্চেনে থাকে পিছনের এই কোশ্চেনগুলো থেকে। তো আমরা যদি কেউ পিছনের কোশ্চেনগুলো সবাই চ্যাপ্টার শেষে পড়ে ফেলি, আমার কিন্তু মাথায় থাকবে যে হ্যাঁ এইখান থেকেই কোশ্চেন হয় এবং 10 থেকে 12টা কোশ্চেন তুমি কম পাবা। এটা একটা হ্যাক্স বলতে পারো, মানে এটা অলমোস্ট প্রশ্ন ফাঁস করার মতো অবস্থা। তাহলে এই যে 20-এর মধ্যে তুমি 10-12 ইজিলি ওখান থেকে পাবা। আর মোটামুটি বেসিক জ্ঞান থেকেও ভালোভাবে অ্যান্সার করলে তুমি ফিজিক্সে সবচেয়ে সহজে তুমি 20-এ 20 তুলতে পারো। বা আমি ধরুন আবার কমিয়ে ধরলাম 18 ধরলাম। ইংলিশ খুবই সহজ, তুমি বেসিক থেকে অ্যান্সার করলে 10 এমনিতেই পারবা। আর 5 নাম্বারের জন্য তোমাকে একটু প্রিপারেশন নেওয়া লাগবে, একটু ভালো করে আবার একটু রুলস গুলো পড়া লাগবে। কারণ রুলস গুলো জেনে থাকলে তুমি দেখবা যে মোটামুটি যারা গ্রামাটিক্যাল রুলস জানে বা ইংলিশে মোটামুটি দক্ষতা আছে, ওরা এখানে মোটামুটি ভালো নাম্বার পেয়ে যায়। এই যে ধরো অনেকে সবাই সারা দিন রাত ধরে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করে। এখন তুমি দেখো এখানে মূলত 2টা সিনোনিম অ্যান্টোনিম আসে, তার মধ্যে একটা সিনোনিম অ্যান্টোনিম তুমি যদি ভাইয়া নাও পড়ো তাও পারবা, অর্থ দেখেই অ্যান্সার করতে পারবে। বাট আরেকটার জন্য তোমাকে একটু বেশি পড়া লাগবে, এবং ওই বেশি পড়েও তুমি যে এখান থেকে কনফার্ম পাবা বলা যাবে না। সো আমাদের ভালো একটা আমার পরামর্শ হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম তুমি একটু অর্থ বুঝে বুঝে ওয়ার্ডগুলো ম্যাচিং করার চেষ্টা করো। আর যেটা খুব বেশি কিছু পড়ে তোমার এখন লোড নেওয়ার প্রয়োজন নাই, কারণ সবকিছু পড়ার একটা সময় আছে। তবে হ্যাঁ, এই জিকে এবং ইংলিশের জন্য তুমি সময় দিতে হবে তোমাকে। আর আরেকটা হ্যাক্স বলে রাখি, জিকে ম্যাক্সিমাম প্রশ্ন হয় বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, ইংলিশ এন্ড জিকে বিগত বছরের যে মেডিকেল প্রশ্নগুলো আছে এন্ড যে বিসিএস প্রশ্নগুলো আছে, তুমি যদি ভাইয়া এগুলো ভালো মতো পড়ে ফেলো, তাহলে ধরো এই ইংলিশ এবং জিকে 50%-এর উপরে তোমার পড়া হয়ে যাবে। এটা আরেকটা হ্যাক্স, যে এই মেডিকেল এবং বিসিএস প্রশ্ন এই 2টা পার্ট যদি তোমার পড়া হয়ে যায়, তাহলে এটা খুব সহজে পড়া হয়ে যাবে। তো অনেকে হচ্ছে কি করে জানো, এগুলো পড়তে গিয়ে জিকে ইংলিশের সময় দেয় না। তো আমার পরামর্শ হচ্ছে তুমি প্রত্যেকদিন 40 মিনিট সময় দিবে। কিভাবে তোমাকে আমি বলি, তোমার অফ টাইম মানে কি, ধরো তুমি আজকে কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারটা পড়ার সময় ধরো তুমি দুপুরে পড়ছো এখন, বা বিকালে সন্ধ্যার সময় পড়ছো, এখন ধরো দুপুরে তুমি এখন খেতে যাবা বা খাবার খাচ্ছ, খাবার খাওয়ার পরে দেখবে 10-15 মিনিট তোমার কাছে, মানে খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু পড়া যায় না, তোমাকে 10 থেকে 15 মিনিট সময় একটু রেস্ট নিতে হয়, বা ধরো 10 থেকে 15 মিনিট বসতে হয়। হয়তো তুমি ঘুমিয়ে যাবা বা 1-1.5 ঘন্টা অনেকে একটু ঘুমিয়ে নেয়, তো খুবই ভালো কথা। বাট এই ঘুমিয়ে নেওয়ার একটু আগে, অর্থাৎ এই যে ঘুমিয়ে নেওয়ার 10-15 মিনিট আগ থেকে 10-15 মিনিট সময়, আবার ঘুম থেকে উঠে ঠিক ফ্রেশ মাইন্ডে আরো 10-15 মিনিট সময়, এইভাবে যদি তুমি ভাগ করে নাও, তুমি কিন্তু দেখবে তোমার একটানা পড়ার কোনো প্রয়োজন নাই। এরকম অল্প অল্প করে পড়তে পড়তে দেখবে রেগুলার 40 থেকে 50 মিনিট হয়ে যাচ্ছে। সো এভাবে পড়লেও কিন্তু তুমি হয়তো একেবারে 100% জিকে ইংলিশ শেষ করতে পারবে না, এটা কনফার্ম। কারণ যারা ধরো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে অনেক বেশি জিকে ইংলিশ পড়ছে, বাট তোমার কিন্তু ভাইয়া বাকি সাবজেক্ট গুলো আছে। তাইলে তুমি যদি এরকম করে প্রিপারেশন নাও, অনেক ভালো প্রিপারেশন তোমার হবে, এবং যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট নিবে না। সো এটা একটা ইম্পর্টেন্ট হ্যাক, সবার জন্য বলে দিচ্ছি। তোমাদের এই কথাটা আমি এমন ভাবে বলছি, আমার যে স্টুডেন্ট আছে, হ্যাঁ, তুমি তাদেরকে যদি তোমরা জিজ্ঞাসা করো, রুটিন করে দিলে ভালো হয়। ওকে, জিকে ইংলিশ নিয়ে তোমাদেরকে আমি যেটা বলেছি তোমরা এটা ফলো করে দেখো তোমাদের কতটুকু উপকার হয়, ঠিক আছে? এবং ইনশাআল্লাহ এই নিয়মটা যদি ফলো করো, তুমি দেখবে 1 মাস পরে দেখবে তোমার অসংখ্য জিকে ইংলিশ হয়ে গিয়েছে, এন্ড মেডিকেল বিসিএস পড়লে দেখবে তোমার ম্যাক্সিমাম প্রশ্ন কমন। সো এই মেডিকেলের যে কোশ্চেনগুলো হয় একই প্যাটার্নে কিন্তু প্রশ্নগুলো হয়, বুঝছো? হয়তো ওই যে তোমরা ছোটবেলায় ট্রান্সলেশন পড়েছো, এই যে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট, এগুলো খুবই সহজ তোমার কাছে মনে হতে পারে,
বাট প্র্যাকটিস না থাকলে কিন্তু সহজটাই কঠিন হয়ে যায়, এন্ড এই জিনিসটাই কিন্তু ভাইয়া তোমার কাজে লাগবে। সো যারা আমার টার্গেট ডিএমসি কোর্সে আছো অথবা যারা আমার প্রাইভেট ব্যক্তিগত স্টুডেন্ট যারা আছো, তোমরা সবাই জানো তোমাদের সবার জন্য কিন্তু সেম সেম পরামর্শ। আমি কিন্তু আবার এমন না যে এটা পাবলিক বড় গ্রুপ আছে এজন্য পরামর্শটা একটু কম করে দিলাম। যারা প্রাইভেট পড়ে বা যারা ধরো কুমিল্লাতে আমার পার্সোনাল বেঁচে পড়ে তাদেরকে আমি একটু বেশি করে ভালো পরামর্শ দিচ্ছি এমন না। আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্টই সমান। সো এখানে প্রত্যেকটা হচ্ছে অনেস্টলি যে পরামর্শ দেওয়া তোমাদের জন্য সবচেয়ে বেটার হবে ওইটাই, এবং এটা যদি তোমরা ফলো করো তোমাদের জন্য বেটার। কারো কাছে যদি বিকল্প অপশন থাকে ওকে, ইটস আপ টু ইউ, তুমি এটা তোমার মতো করে সাজাতে পারো। এন্ড রুটিনটা গুছিয়ে নেওয়াটা ইম্পর্টেন্ট এই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। আমি কেন কথাগুলো বলছি দেখো ভাইয়া, সবাই আসলে অনেক কিছু পড়াবে, অনেক কিছু কথা বলবে, বাট তোমার কাছে রুটিন এবং তোমার যে একটা ব্যক্তিগত একটা লাইফ সাইকেল, এটার সাথে তুমি কিভাবে পড়াটা অ্যাডজাস্ট করবে, অনেকেই এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগে। সো এই সমস্যাটা যেন না হয় সেজন্য তোমাদের উদ্দেশ্যে এগুলো। এবং সবাই এই বন্দি পাঠশালা গ্রুপে যারা আছো সবাই আমাদের স্টুডেন্ট, এবং এই প্রত্যেকের জন্য আমরা চাই সবাই ইনশাআল্লাহ ভালো করো, এবং তোমরা ভালো করলে কিন্তু আমরা খুশি। ঠিক আছে? আচ্ছা, অনেকে অনেকগুলো প্রশ্ন দিচ্ছ। ঠিক আছে, আমি হচ্ছে ভাই এখন হয়তো সবার প্রশ্ন অ্যান্সার করতে পারবো না। ইন্টারন্যাশনাল থাকবে না, ইন্টারন্যাশনাল অবজেক্টিভ নিয়ে চিন্তা করতে হবে না। আমি হচ্ছে ভাই তাহলে আমার চ্যাপ্টার পরিবেশ রসায়নে ঢুকে যাই। এখন এই চ্যাপ্টার থেকে দেখো অনেক সহজ সহজ জিনিস আছে, আবার কিছু কঠিন জিনিস আছে। তুমি বলতে পারো ভাই এই চ্যাপ্টার কঠিন কি? এই চ্যাপ্টার লাস্টের দিকে এই যে বিভিন্ন বিশুদ্ধতার মানদণ্ড, বিওডি, সিওডি, আয়ন ডাইপোল, ডাইপোল ডাইপোল, অনেক কিছু আছে, দ্রব, দ্রাবক, আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, এগুলোর যে বিষাক্ত বিষক্রিয়া বা এগুলোর কারণে কি সমস্যা হয়, হ্যাঁ এগুলো খেলে কি হয়, লিথাল ডোজ কত, এরকম অনেক অবজেক্টিভ আছে যেটা মনে রাখা তোমার জন্য কঠিন। আজকের ক্লাসে আমি ইনশাল্লাহ ওই জায়গাগুলো একটু ভালো করে পড়াবো। অর্থাৎ প্রথমে একটা বেসিক কনসেপ্ট তো আমি অবশ্যই টাচ করব, করে আমি ওই জায়গাটাতে চলে যাব, কারণ এই জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হয়। আর আমি কথা দিয়েছিলাম যে যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হয় আমি ওই জায়গাগুলো বেশি ভালো করে পড়াবো যেন তোমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তাহলে চলো আমরা এই যে পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারটার ভিতরে একটু ভালো মতো প্রবেশ করি। আচ্ছা, অনেকেই হচ্ছে আসতে পারে নাই মেনশনের অভাবে, যা বোঝা গেল। তোমরা একটু কষ্ট করে মেনশন করে দিও। প্রপার রুটিন, হ্যাঁ জহির, আমরা হচ্ছে একটা রুটিন, পার্সোনাল রুটিন আমি হচ্ছে তোমাদেরকে একটা ছোটখাটো বলতে পারি। সেটা হচ্ছে ধরো তুমি চাইলে ধরো রুটিন হচ্ছে কি ভাইয়া, আমাদের যখন ক্লাস প্ল্যান হবে, আমাদের যখন তোমাদের যখন 1-2 তারিখ বা 3 তারিখ থেকে যখন ক্লাস শুরু হবে ওরিয়েন্টেশনের পর থেকে, তখন ইনশাআল্লাহ তোমরা সবকিছু পেয়ে যাবে। কারণ যেদিন যে লেকচার থাকবে ওই অনুযায়ী একটা রুটিন হবে, আর ইন টোটাল সবার জন্য একটা কমন রুটিন ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব। ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ মেডিকেল আমরা চাই এখানে গ্রুপে যারা আছো তোমাদের যাদের স্বপ্ন মেডিকেল, স্বপ্ন যাদের অ্যাপ্রন গায়ে জড়ানোর, তোমরা যেন সেই সক্ষমতা অর্জন করতে পারো। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস তোমরা সেই সক্ষমতা অর্জন করতে পারবে, এবং তোমাদের এটার পিছনে যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন সেটার জন্য আমরা ইনশাআল্লাহ আছি। আমি আছি, শুভ ভাইয়া আছে, হৃদয় আছে, ঠিক আছে, আমাদের ফারিয়া আপু আছে জিকের জন্য বস, জিকে বস হিসেবে আমরা চিনি। ফারিয়াপুর ক্লাস আমরাও করেছি, এখন তোমরা করবে। ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা এখন চলে আসি এই পরিবেশ রসায়ন চ্যাপ্টারের মধ্যে। শুরুতে ভাইয়া এসটিপি অ্যাসিডপি নিয়ে বলা আছে। এটা খুবই কমন একটা জিনিস এবং আমরা মোটামুটি সবাই এগুলো পারি, তো আমি এগুলো নিয়ে খুব বেশি কথা বলবো না, জাস্ট হালকা একটু টাচ করে যাব। এসটিপি মানে আমরা সবাই পারি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, আর এসএটিপি মানে অ্যাম্বিয়েন্ট। অ্যাম্বিয়েন্ট মানে কি ভাইয়া? অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে আবদ্ধ, অর্থাৎ কোন একটা আবদ্ধ ঘরে, মানে কক্ষে, সহজ কথা। তাহলে কক্ষের ভিতরে যে হিসেব নিকেশ সেটা হচ্ছে এসএটিপি। শোনো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো। এই 1 ঘন্টা সময় শেষে তুমি দেখবে এই অবজেক্টিভ গুলো তোমাকে আর বই থেকে পড়া লাগছে না ইনশাআল্লাহ। এইটুকু ডেডিকেশন নিয়ে ক্লাসগুলো, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে পুরো 1 ঘন্টা করো। এই 1 ঘন্টা একটা বেস্ট টাইম হবে ইনশাআল্লাহ। এই পড়াগুলো তোমার খুব ভালোভাবে আয়ত্তে থাকবে, ভুলবে না ইনশাআল্লাহ। আসি এসটিপি স্ট্যান্ডার্ড, আমরা সবাই পারি। এটা হচ্ছে 0 ডিগ্রি, কত 0 ডিগ্রি সেলসিয়াস নাকি, বা 273 কেলভিন, খুবই সহজ। আর এসিটিপি হচ্ছে কক্ষ তাপমাত্রা, যেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আপনি বলতে পারো ভাই আপনি কেন এভাবে পার্থক্য করে দেখাচ্ছেন? হ্যাঁ, এটা হচ্ছে একটা টেকনিক। যত পড়া আছে তুমি যদি ভাইয়া একটু পার্থক্য আকারে পড়ো, একটু কম্পেয়ার করে পড়ো, তাহলে তোমাকে অনেক কিছু একটু কম মুখস্থ করতে হয়, একটু প্রেশার কম পড়ে। কম্পারিজন করে পড়লে তাহলে পড়াটা একটু মনেও থাকে, এই জন্য কিন্তু কম্পেয়ার করে পড়া। 0 ডিগ্রি সেলসিয়াস এত। আচ্ছা, চাপের ক্ষেত্রে আসি ভাই, স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা গেল, প্রেশার আসি। তো প্রেশারটা একটু ইন্টারেস্টিং, বিকজ প্রেশার কিন্তু ভাই আসলে দুইটা ক্ষেত্রে এক এক বলতে পারি।
কিন্তু এখানে 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। আর এখানে হচ্ছে ভাই চাপের মানটা 101.325 না হয়ে খুব সুন্দর একটা ফিগার, 100 তে 100 কিলো প্যাসকেল এত হয়েছে। ঠিক আছে, তাহলে 101.325 আর এখন হচ্ছে 100 কিলো প্যাসকেল। সো এই এসটিপি এবং এসএটিপি এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই এবং ভুলও হবে না। আমরা একটু কিছু গ্রাফে চলে যাই। কেন গ্রাফে চলে যাব? কারণ কিছু বেসিক কথাবার্তা আছে গ্রাফে, সেটা থেকে আমরা যেটা প্রশ্ন আসতে পারে সেটা আমরা চলে যাই। আচ্ছা, আমরা যখন বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা রেনল্ডস সূত্র এগুলো পড়ি, আমাদের মাথায় রাখতে হয় যে কিছু বিষয় আছে যেগুলো চেঞ্জ হয় আর কিছু বিষয় আছে যেগুলো স্থির। যেমন পি, ভি, টি এবং এন, এই চারটা রাশি, চাপ, আয়তন, তাপমাত্রা এবং মোল সংখ্যা, চারটার মধ্যে আমি যখনই দুইটা নিয়ে কাজ করব বাকি দুইটা স্থির হয়ে যাবে। তাহলে ধরো আমি এই দুইটা নিয়ে কাজ করছি, আমরা জানি ভি সমানুপাতিক 1/p, যেটা হচ্ছে আমাদের সবার পরিচিত বয়েলের সূত্র, সবার পরিচিত। তাহলে আমি যখন এই দুইটা নিয়ে কাজ করব তখন আমার বাকি দুইটা স্থির, এই দুইটা স্থির হয়ে যাবে। তার মানে আমার ওইটা লেখার প্রয়োজন পড়ে না, আমি সহজে লিখে দিলাম টি স্থির, ওইটাও স্থির, বাট টিটাকে নিয়ে আমরা বেশি কাজ করি। কেন? কারণ তাপমাত্রা যখন স্থির তখন এটাকে আমরা বলি আইসোথার্ম। আইসোথার্ম, থার্ম মানে তো বুঝতেই পারছো টেম্পারেচার। সো আইসোথার্ম, এই যে থার্ম তার মানে হচ্ছে টি স্থির, টি স্থির, আইসোথার্ম। এরপরে হচ্ছে ভাইয়া আইসোথার্মের পরে আরো কিছু শব্দ আছে। কি কি? একটা হচ্ছে আইসোবার, আরেকটা হচ্ছে আইসোকোর। তাহলে তিনটা শব্দ, একটা আইসোথার্ম, একটা আইসোবার আর একটা আইসোকোর। আইসোথার্ম মানে ভাইয়া টি স্থির, তাপমাত্রা টি স্থির, তাহলে এটা হচ্ছে বয়েলের সূত্র, ভি সমানুপাতিক 1/p। আইসোবার, বার হচ্ছে ভাইয়া চাপ স্থির, চাপ, প্রেসার, তাহলে এটা হচ্ছে ভি সমানুপাতিক টি, যেটা হচ্ছে ভাইয়া চার্লসের সূত্র। আর আইসোকোর, কোর মানে এখানে হচ্ছে আয়তন, ভি, তাহলে ভি স্থির, তার মানে হচ্ছে এটা পি সমানুপাতিক টি, যেটাকে আমরা গেলুসাকের চাপের সূত্র বলতে পারি বা রেনল্ডস চাপের সূত্র বলতে পারি। ঠিক আছে, তাহলে পি সমানুপাতিক টি, এই তিনটা, তাহলে তিনটা জিনিস আইসোথার্ম, আইসোবার, আইসোকোর। পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসতে পারে? পরীক্ষা আসতে পারে নিচের কোনটি বয়েলের সূত্রকে সমর্থন করে? আইসোথার্ম, আইসোবার, আইসোকোর, আরেকটা দিয়ে দিবে অথবা কোনোটি নয়। বয়েলের সূত্র মানে এটা, কারণ আমরা জানি বয়েলের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক 1/p, তাহলে টি নাই, তাহলে টি স্থির, অতএব আইসোথার্ম। এটা হচ্ছে সেই বয়েলের সূত্রকে সমর্থন করে, এটা চার্লসের সূত্রকে সমর্থন করে। আমি কিন্তু সূত্রগুলো লিখে দিয়েছি, তাহলে একটু তিনটা শব্দ একসাথে পড়বে, আইসোথার্ম, আইসোবার, আইসোকোর। আইসোথার্ম মানে টেম্পারেচার স্থির, আইসোবার মানে চাপ স্থির, আইসোকোর মানে আয়তন স্থির। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো একসাথে পড়বে। ওকে, টার্গেট ডিএমসি কোর্স নিয়ে অনেকে প্রশ্ন করছো। টার্গেট ডিএমসি কোর্সের হ্যাঁ এখনো ভর্তি চলছে, কারণ আমাদের স্টুডেন্ট আসলে অলরেডি অনেক, প্রায় আমাদের গ্রুপের মধ্যে প্রায় 900 কাছাকাছি স্টুডেন্ট হয়ে গিয়েছে, 800 ক্রস করে ফেলেছে। সো ভর্তি এখনো হচ্ছে, সেই হ্যাঁ অনেকের জন্যই হচ্ছে পাশ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমরা সুযোগটা রেখেছি, বুঝছো, 3500 টাকায় ভর্তি, এটা আমরা সুযোগটা রেখেছি। এটা আমার ইচ্ছে ছিল এটা আমরা 1 থেকে 2 দিন বাড়িয়ে দিব। সো 1 থেকে 2 দিন বাড়িয়ে দেওয়ার প্ল্যান ছিল। হ্যাঁ, সো এটা আমরা বাড়িয়ে দিব এবং তোমরা যারা ভর্তি হওয়ার ইচ্ছা আছে তোমরা ভর্তি হয়ে যেতে পারো খুব সহজেই। আচ্ছা, ভর্তি পরে আগে আমরা ক্লাসটা করি। আইসোথার্ম, আইসোবার এবং আইসোকোর, ক্লিয়ার? তিনটা বিষয় হয়ে গিয়েছে। এখন আসি আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে, অর্থাৎ যখন বলবে যে বয়েলের সূত্রের গ্রাফটি বা লেখাচিত্রটি কেমন। দেখো, ভি এবং পি পরস্পরের ব্যস্তানুপাতিক, তাহলে আমি যদি গ্রাফ আঁকি, ব্যস্তানুপাতিকের গ্রাফ কিভাবে আঁকে ভাইয়া? এরকম, তাই না? এটা হচ্ছে ব্যস্তানুপাতিকের গ্রাফ। তাহলে ব্যস্তানুপাতিকের গ্রাফ হচ্ছে এটা, এটা হচ্ছে অধিবৃত্ত, হাইপারবোলিক অধিবৃত্ত। তো এই জায়গাটাই দেখবা ফিজিক্সে চ্যাপ্টারে লিখেছে আয়তাকার পরাবৃত্ত। এখন আসলে আমরা কোনটা দাগাবো? এটা হচ্ছে আমরা দেখো যখন অধিবৃত্ত করবে, আয়তাকার শব্দটা থাকবে অপশনের মধ্যে, তাহলে অবশ্যই বুঝতে হবে আয়তাকার পরাবৃত্ত শব্দটা যদি থাকে, বুঝতে হবে এই কোশ্চেনটাই হয়েছে ফিজিক্স থেকে। আর যদি কেমিস্ট্রি থেকে হয় তাহলে হচ্ছে অধিবৃত্ত থাকবে, আর একটা অপশনে আয়তাকার পরাবৃত্ত না থেকে শুধু পরাবৃত্ত থাকবে। ঠিক আছে?
যদি আমরা অপশনে দেখি যে আয়তাকার পরাবৃত্ত আছে, আমাকে বুঝতে হবে এই আয়তাকার পরাবৃত্ত মানে ফিজিক্স থেকে আসছে, মানে ফিজিক্স এটা দিব, ঠিক আছে। আর না নতুবা আমি শুধু অতিবৃত্ত এটাই দিব। সো আরেকটা বিষয় হচ্ছে ভাই দেখো, ভি সমানুপাতিক টি। আমরা জানি সমানুপাতিক যতগুলো গ্রাফ আছে সবাই হচ্ছে সরলরেখা। সমানুপাতিক মানেই সরলরেখা। পি সমানুপাতিক টি কেমন হবে? সরলরেখা। এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। কারণ আর এটা মূল বিন্দুগামী হবে না। কেন হবে না? কারণ ভাইয়া যখন ভি সমানুপাতিক টি গ্রাফটা আমি আঁকবো, যখন তাপমাত্রা 0 কেলভিন, তখন আয়তন কখনোই 0 হওয়া সম্ভব না। আয়তন একটু হলেও থাকে। এই জন্য গ্রাফটা মূল বিন্দুগামী সরলরেখা না, এটা শুধুই সরলরেখা। ঠিক আছে, তাহলে ভি সমানুপাতিক টি এই গ্রাফটা হচ্ছে শুধুই সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা না। দেখো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, অনেকেই অনেক ভালো করে পড়ে, অনেক কিছু পড়ে, খুব ছোটখাটো জায়গায় একটু স্কিপ করে যায়, ওই জায়গা থেকেই টেকনিক্যালি প্রশ্নটা হয়, ওই জায়গায় গিয়ে একবারে বাস খেয়ে যায়, সহজ কথা বললে। তাহলে ভি সমানুপাতিক টি এই যে গ্রাফটা, এটা মূল বিন্দুগামী সরলরেখা না, এটা শুধুই সরলরেখা, শুধুই সরলরেখা। ঠিক আছে, এটা শুধুই সরলরেখা। এবং এই যে দেখো 0 কেলভিন, এই তাপমাত্রাটা তোমাকে বুঝতে হবে ভাইয়া, যখন আমরা টি দিয়ে প্রকাশ করব রাশিটাকে, তখন সেটা হচ্ছে কেলভিন এককে। টি মানে হচ্ছে কেলভিন এককে, ক্লিয়ার? আর থিটা বললে সেটা হচ্ছে সেলসিয়াসে। আমরা কেমিস্ট্রিতে যত জায়গায় টি পাবো, টি মানে হচ্ছে অলওয়েজ কেলভিন একক। আর যদি আমরা থিটা দেখি, এই থিটা হচ্ছে অলওয়েজ সেলসিয়াস এককে। তাহলে কেলভিন একক এবং সেলসিয়াস একক বুঝতে হবে, হ্যাঁ, পার্থক্য ভুল করা যাবে না। তাহলে এই যে কত তাপমাত্রায় আয়তন শূন্য হয়? খুবই সহজ, -273.15 ডিগ্রি সেলসিয়াস। মনে আছে কিনা তোমাদের? সবাই একটু চেক করে নিও, এই আয়তনটা কিন্তু কখনোই ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে এই আয়তন, এই পার্টটা খুবই সহজ, আমরা আরেকটা কঠিন পার্টে চলে যাই, ঠিক আছে? তাহলে হচ্ছে সবার জন্য বেটার হবে। আমরা একটা কঠিন পার্টে চলে যাই, কারণ সহজ পার্ট সবাই পড়ায়, আমরা চলে যাবো একটু কঠিন পার্টে। ওকে, ইউরেনিয়াম তোমরা সবাই জানো ইউরেনিয়াম সম্পর্কে, তাই তো? আচ্ছা, ইউরেনিয়াম আগে এই ভি সমানুপাতিক টি তে আরেকটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ আছে, সেটা আমি একটু বলে নিই। আচ্ছা দেখো, এটা হচ্ছে -233.15, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এটা কিন্তু তাত্ত্বিক ভাবে হয়, এটা কিন্তু আমরা সরাসরি পাবো না, এটা কাগজে কলমে বের করতে হয়। এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো তোমাকে যদি বলি যে ধরো কোনো কিছুর তাপমাত্রা আছে 200 ডিগ্রি সেলসিয়াস, মনে করো যে তাপমাত্রা আছে 200 ডিগ্রি সেলসিয়াস, তোমার বাসায় ধরো কোনো কিছু তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি তাপমাত্রাটাকে বাড়িয়ে 400 ডিগ্রি সেলসিয়াস করলাম, তাহলে 200 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রাটাকে বাড়িয়ে 400 ডিগ্রি সেলসিয়াস করলাম, দ্বিগুণ করলাম। আয়তন কি দ্বিগুণ হবে? তাপমাত্রা যে বাড়ালাম, দ্বিগুণ করলাম, আয়তন কি দ্বিগুণ হবে? বলো বলো, তাপমাত্রা যে বাড়ালাম, আয়তন কি দ্বিগুণ হবে? বলো। না, আয়তন কখনোই দ্বিগুণ হবে না। দেখি আমি অ্যান্সার শুনতে যাচ্ছি, বলো। হ্যাঁ, না। কেন হবে না? কারণ এটা হচ্ছে ভাইয়া সেলসিয়াস স্কেলে, আর সেলসিয়াস স্কেলে কখনোই এটা সূত্রটা হবে না। এখানে দেখা যায় আয়তন দ্বিগুণ না হয়ে আয়তন হবে 1.42 গুণ। আর যখন আমি তাপমাত্রাটাকে 200 কেলভিন থেকে বাড়িয়ে 400 কেলভিন করব, দেখো সেলসিয়াস নিলে কিন্তু হবে না, কারণ আমি বলেছি তোমাকে এই যে ভি সমানুপাতিক টি, এটা হচ্ছে শুধুমাত্র কেলভিন এককের জন্য। কিসের জন্য? শুধুমাত্র কেলভিন এককের জন্য। এটা কিন্তু বাকি সব ক্ষেত্রে হবে না, এটা হচ্ছে শুধুমাত্র কেলভিন এককের জন্য। তাহলে সেলসিয়াসে যখন আমি দ্বিগুণ করব, আয়তনটা দ্বিগুণ না হয়ে 1.42 গুণ হবে। কিন্তু যখন কেলভিন এককে দ্বিগুণ করব, তখন আয়তনটা বেড়ে অ্যাকচুয়ালি দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, ভেরি গুড, সবার অ্যান্সার ঠিক আছে। ওকে, ভেরি গুড। আমি জানি অনেকেই খুব ভালো পারো। এই তো গেল, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি আমরা ইউরেনিয়াম নিয়ে। বলো তো ভাইয়া, ইউরেনিয়ামের কয়টা আইসোটোপ আছে? 2টা, 3টা, 1টা? কে পারো দেখি বলো, ইউরেনিয়ামের কয়টি আইসোটোপ আছে? কে পারো দেখি?
হ্যাঁ বলো। ইউরেনিয়ামের আইসোটোপ কয়টা? ভেরি গুড। ইউরেনিয়ামের আইসোটোপ হচ্ছে দুইটা। ভেরি গুড। একটা হচ্ছে ইউরেনিয়াম 238 আর একটা ইউরেনিয়াম 235। আর তোমাকে একটা কাহিনী বলি ভাইয়া, মেডিকেল ভর্তি পরীক্ষার সামনে তো আমাদের ইনশাআল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলা উচিত। মেডিকেল ভর্তি পরীক্ষার সময় কি হয় জানো, ধরো সবার একটা বিশাল টেনশন থাকে, তো টেনশনটা আমারও ছিল। তো টেনশনের কারণে তখন দেখা যায় যে আমরা পরীক্ষার আগে অবশ্যই আমরা 1-1.5 ঘন্টা আগে সবাই চলে যাই, গিয়ে বসে আমরা একটু চিন্তা করি যে না আমরা ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দোয়া দরুদ পড়ে মন স্থির করি। আবার কারোর সাথে কথা বলি না, কারণ যেন আমরা কোনো কিছু ভুলে না যাই, টেনশনে না পড়ি, তো কথা বলি না। তো আমার সাথে একটা ছেলে এসেছে, আমি তখন কুমিল্লাতে ছিলাম। তো আমার সাথে একটা ছেলে ঢাকা নটরডেম কলেজ থেকে এসেছে। সেই বেসিক্যালি সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে, বাট মেডিকেল পরীক্ষা দিতে আসছে। তো সে যে আসছে, মানে সে কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে। তা আমি তো চুপচাপ, যে না এখন কথা বলা যাবে না, এখন একবারে ঠান্ডা। কারণ সে একবার তুমি কোথায় কোচিং করেছো, তুমি কোথায় পড়ো, তুমি কেমন চাপটা শেষ করেছো, কতক্ষণ ধরে পড়ছো, এই সেই হাবি জাবি কথা মানে বলতে আছে। আমি তো হচ্ছে ওর দিকে তাকাচ্ছিলামই না, না আমি এক পাশে হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট মাথা নাড়তাম না হ্যাঁ। মানে ও হচ্ছে কেমন ছিল আল্লাহ জানে, মানে তোকে এতবার না করার পর সে কথা বলে গেছে। তো তারপর দেখা গিয়েছে যে যখন হচ্ছে ক্লাস মানে পরীক্ষা শুরু হলো, স্যার খাতা দেওয়া শুরু করলো, আমি হচ্ছে কি অবজেক্টিভ একটু দ্রুত দাগাতাম। তো অবজেক্টিভ দ্রুত দাগানোর সময় দেখা যেত, ধরো দাগানোর সময় মানে কন্টিনিউসলি দাগিয়ে গিয়েছি, 30 মিনিটের মধ্যে দাগানো মোটামুটি আমার আলহামদুলিল্লাহ শেষ। শেষ বলতে মানে প্রথম রাউন্ড শেষ, মানে 100টার মধ্যে আমার আলহামদুলিল্লাহ 70-60-এর উপর দাগানো হয়ে গিয়েছে 30 মিনিটে। তো আমি হচ্ছে প্রশ্নটা ঢেকে রেখেছিলাম। এটা ঢেকে রেখেছিলাম এই জন্য যে যদি সে দেখে, হ্যাঁ যদি সে দেখে যদি মানে আমাকে দেখার চেষ্টা করে বা দেখে, এখন স্যার তো জানে না কে দেখে, স্যার যদি ভাবে আমি দেখাচ্ছি বা আমি দেখছি, যদি স্যার আমাকে এক্সপেল করে দেয়, এই ভয়ে আমি হচ্ছে কাউকে দেখাচ্ছিলাম না কিছু, চুপচাপ করে আমার নিজের মতো পরীক্ষা দিচ্ছিলাম। অনেকটা সেলফিশ টাইপ বলতে পারো। এটা কিছু করার নাই, কারণ তুমি যখন মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে যাবা তোমার রিস্ক থাকবে। কেউ যদি তোমারটা দেখে, স্যার যদি এসে তোমার খাতা নিয়ে যায় বা এক্সপেল করে দেয়, তুমি কি করবা? তো ওই টেনশনে আমি হচ্ছে কাউকে দেখাচ্ছিলাম না। তখন হচ্ছে কি আমি দাগাচ্ছিলাম, দাগাতে আমি দাগাচ্ছি, তো 90টার উপর দাগানো হয়ে গিয়েছে। 90টার পরে যখনই আমি একটা দাগাই, আমার মনে হয় যে আচ্ছা এটা বুঝিয়ে দিলে আমি মেডিকেলে ফার্স্ট হয়ে গেলাম, এবারের ভর্তি পরীক্ষায় হাইস্ট আমার 91 এবং আমি পাবো। মানে ওইরকম একটা টেন্ডেন্সি কাজ করছিল, বুঝছো? মানে যাই দাগাচ্ছিলাম প্রশ্ন সহজ মনে হচ্ছিল, মনে হচ্ছিল হয়ে যাবে। তো 92 নাম্বারটা দাগাই আচ্ছা এবার তাহলে বাংলাদেশের হাইস্ট হবে 92। এরকম করতে করতে আমি 95টা দাগালাম। এরপরে 5টা প্রশ্ন তো দাগাচ্ছি, মানে 95 দাগানোর পরে মেডিকেলে হাইস্ট সম্ভবত ছিল 95 না 96। আমার তখন মনে হচ্ছিল যে তাহলে এবারে বাংলাদেশে হাইস্ট উঠবে 96, কারণ আমি দাগাচ্ছি 96টা। মানে ওইরকম একটা টেন্ডেন্সি কাজ করছিল। এটা আমি সবাই তোমাদের আগে যারা আছে সবাইকে বলেছি, তোমাদের বলছি। তো 96 পরে এরপরে আমি যতটাই দাগাই আমার মনে হচ্ছিল এটাই বাংলাদেশে হাইস্ট। তো 97 এক পর্যায়ে দাগাতে আমি 99টা দাগিয়েছিলাম, বুঝছো? 99টা দাগানোর পরে ঠিক আর একটা বাকি আছে মেডিকেল ভর্তি পরীক্ষা, হ্যাঁ আর একটা অবজেক্টিভ বাকি আছে। তো আমার মাথায় কাজ করছিল আমি কি 100টা দাগাবো কি দাগাবো না। তো আমি ওই যে 100 নম্বর অপশনটা, 100 নম্বর যে প্রশ্নটা, ওটা দাগাতে গিয়ে দেখি যে ওটা প্রশ্নটা আমি শুনি নাই কখনো, মানে প্রশ্নটা আমার কমন পড়ে নাই, কিন্তু হ্যাঁ 4টা অপশনের মধ্যে একটা অপশন আমার খুব পরিচিত মনে হচ্ছিল, যে না আমি এই অপশনটা নিয়ে কোথাও না কোথাও অবজেক্টিভ পড়েছি এমন মনে হচ্ছিল। আমি লাস্টে জাস্ট 5 মিনিট বাকি আছে, তখন আমি চিন্তা করলাম যে না ওটা দাগিয়ে দিই, হতে পারে এবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় হাইস্ট উঠবে 100 এবং সেটা আমি পাবো, বাংলাদেশে ফার্স্ট হয়ে যাবো, বিশাল একটা রেকর্ড হবে, 100তে 100 পেয়েছি। তো দেখা গেছে পরীক্ষা হয়েছে, পরীক্ষা হওয়ার পর মানে 100 ওটা দাগাচ্ছি, ওটা আমি দাগিয়ে দিয়েছি এবং 100তে 100টা দাগিয়েছি। তো আসলে কি জানো, আমার আসলে প্রত্যেকটা পরীক্ষায় 100টা দাগানো অভ্যাস ছিল, তো সেজন্য আমি 100টা দাগিয়েছি। এটা আমি সবার জন্য বলছি না, হ্যাঁ যাদের আমরা একটা প্ল্যান করে দিব, ওই অনুযায়ী তোমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করবে, প্রিপারেশন নিবে। এটা আমাদের অবশ্যই থাকবে, সামনে অনেকগুলো লাইভ হবে, সেগুলোতে বলে দিব। তো এভাবে দাগানোর পরে 100টা দাগিয়ে বের হয়েছি। বের হওয়ার পরে 100টা দাগানো শেষ, আমি খাতা জমা দিলাম, আর সে তো আছে ওই যে পাশের বান্দা, সে তাকিয়ে দেখে যে আমার সবগুলো দাগানো। সে শুরু করেছে, ওমা 100টা দাগিয়ে ফেলছো তুমি, কিভাবে দাগালে, এই সেই মানে হাবি জাবি কথাবার্তা, বুঝছো? তো আমি তো হচ্ছে নো কেয়ার, কারণ আমার কথা হচ্ছে তুমি 10টা থেকে 11টা পরীক্ষা, 11টার পরে তুমি আমার সাথে কথা বললো, মানে যা হওয়ার সবকিছু তোমার সাথে পরে উত্তর দিব। তো কথা বলি নেই, 100টা দাগানো শেষ। আমি এবার হচ্ছে সবাই খাতা দিয়ে বের হয়েছে।
বের হওয়ার পরে ধরো বাইরে কিন্তু অনেক ভাইয়া পুরো থাকে বা ধরো অনেক পরিচিত মানুষ থাকে, সবাই জিজ্ঞাসা করে যে কয়টা দাগাইছো, এই সেই, প্রথমবার কয়টা দাগাইছো। তো যখন আমাকে কেউ জিজ্ঞাসা করে কয়টা দাগাইছি, আমি বলি যে 80+, বুঝছো। আমাকে একজন ভাইয়া জিজ্ঞাসা করেছে যে তুমি কয়টা দাগাইছো, মানে খুব কাছের একজন ভাই। তো আমি বললাম কি ভাই 80+। এটা কিন্তু মিথ্যা বলি নাই, কারণ 80+ মানে কিন্তু ভাইয়া 81ও হতে পারে বা 100 হতে পারে, 80+। তো উনি বলছে হ্যাঁ ভালো করছো, যাক যারা 100টা দাগায় তারা কোনো টিকে না, শেষ। আমার তো অবস্থা খারাপ। মানে উনি যখন বললো যে ভালো করছো 80+ দাগাইছো, 100টা দাগাও না, 100টা যারা দাগায় তারা কোনো টিকে না, মনে করো আমার তো অবস্থা তখনই খারাপ যে 100টা না দাগাইলে 100টা দাগাও শিখবে না। আমি হচ্ছে কি আমি জাস্ট তখন মানে একটু রিদম কমে গিয়েছে, আমার একটা ফ্লো ছিল, 100 হাই উঠবে, ফ্লোটা নেই তখন। তখন আমি আস্তে আস্তে করে আসতেছি, আমার আম্মু হচ্ছে এক পাশে দাঁড়ানো ছিল। তখন সবারই গার্ডিয়ান থাকে, তাই না? ওই সময় সবার গার্ডিয়ান অনেক একটা কি বলে উৎকণ্ঠা নিয়ে, আগ্রহ নিয়ে থাকে যে অনেক দোয়াদুত পরে বাইরে, কারণ বাইরে তার জীবন, তার সন্তানের এমন একটা পরীক্ষা, যে পরীক্ষাটা আসলে সবাই চায় যে তার সন্তানের জীবনে এই 1 ঘন্টা আল্লাহর রহমতে অনেক ভালো কাটুক। তার প্রত্যেকটা সন্তান যেন, সবাই প্রত্যেকটা গার্ডিয়ান চায় তার প্রত্যেকটা সন্তান যেন ওই 1 ঘন্টা সময় হলেও তার জীবনের সেরা একটা পরীক্ষা দেয় এবং সে যেন চান্স পায়। তো সবাই অপেক্ষারত, গার্ডিয়ানও আমাকে জিজ্ঞাসা করছে, কারণ ওখানে আছে আমাকে মোটামুটি অনেকে চিনতো। তো যে কটা দিয়েছি আমি বলেছি ভাই যে আন্টি 180+, তার বন্ধু বন্ধু জিজ্ঞাসা করলে 80+। তো হচ্ছে ভালো কথা। পরে আমি শুধুমাত্র আম্মুকে জিজ্ঞাসা করলাম যে আম্মু যখন আসছে, আম্মু যখন জিজ্ঞাসা করেছে, আমি তখন আম্মুকে বললাম যে আমি 100টায় লাগাইছি। এখন সবাই বলা যাবে না, সবাই তো বলেছে, আম্মু থাক, কাউকে বলার দরকার নাই, কারণ আম্মু একটা বিশ্বাস করতো আমাকে, তাই এটা কনফিডেন্স ছিল বলে তো আম্মু তখন আমাকে এটা কোনো একবার বলে নাই যে কেন দাগাইছি 100টা, ঠিক আছে কোনো সমস্যা নাই, 100টা দাগাইছি, ভালো, চলো ওই হবে। তো আমি হ্যাঁ ইনশাল্লাহ 90-এর উপর হবে, মানে আমি আশা করছি সবগুলোই হবে, ঠিক আছে দেখি কয়টা হয়। তা আম্মু তো ধরে নিয়েছিল আমি মনে হয় ফার্স্ট হয়ে যাবো। এরপরে হচ্ছে না, কোনো কান্নাকাটি করিনি, আমি খুব ফ্রি ছিলাম, খুবই ফ্রি ছিলাম, খুবই রিল্যাক্স ছিলাম। এবং আলহামদুলিল্লাহ আমি পরে আসলাম বাসায়, এসে আমি মিলানো শুরু করলাম, বুঝছো। এবার দেখি জানো, মিলানোর পরে একটা দুইটা ভুল বের হচ্ছে। আজকে রাতে একটা ভুল বের হয়েছে, কালকে সকালবেলা আরেকটা ভুল বের হয়েছে, দুপুরে আরেকটা, এরকম করতে করতে প্রায় 5-6টা অবজেক্ট আমার ভুল বের হয়েছে। তারপর আমি আশাবাদী ছিলাম বাংলাদেশে ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, বুঝছো। যাই হোক, পরে ঢাকা থেকে আরেক বন্ধু কল দিল, ওরা দাগানো শেষ, ওদের খোঁজ খবর নিলাম। বন্ধু আমাকে যে বলতেছে জানো যে এই তো তুই নাকি 92 পাবি। আমি তো এই কথা আমার আম্মুকে ছাড়া কাউকে বলি নাই, এটা কিন্তু বাংলাদেশের কারোর পক্ষে জানা সম্ভব না যে আমি কয়টা দাগাইছি, কত পাবো। তো সেই জন্য বলছে, আমি ভাবছি কি, আমি অনেক চিন্তা করলাম, আমি কি কাউকে বললাম না, আমি বলি নাই। তো সে হচ্ছে একটা আন্তাজি একটা কথা বললো যেন আমার থেকে কথাটা বের করতে পারে, এমন বন্ধু কিন্তু আছে, তাই না? আমাদের সবার সাথে আছে। তো সেই কথা যখন বললো যে দোস্ত তুই নাকি 92 পাবি, আমি বললাম যে না, এটা তো সত্য না, আমি জানি না কত পাবো। তখন লাস্টে গিয়ে হচ্ছে আমি পরবর্তীতে মিলানো শুরু করলাম। যেদিন রেজাল্ট দিবে ওই দিন রাত সন্ধ্যার সময়, ঠিক সন্ধ্যার সময় মাগরিবের নামাজের ঠিক নামাজটা পড়লাম, পড়ার পরপর রেজাল্ট আসলো। মানে রেজাল্ট আসলো, একজন ভাইয়া বলে দিল যে মেডিকেল রেজাল্ট হ্যাজ বিন পাবলিশড। ওই রেজাল্টটা দেখে বাস, মানে আমি এটা দেখলাম, সাথে সাথে আমার ঢাকা মেডিকেলের একজন বড় ভাইকে কল দিলাম যে ভাইয়া আমার রোল নাম্বার হচ্ছে এত, আপনি বলে দেন রেজাল্টটা কি। ভাইয়া বললো আমি তোমাকে চেক করে জানাচ্ছি। ভাইয়া চেক করলো, চেক করে ভাইয়া জানালো যে হাবিব ঢাকা মেডিকেল কলেজ। তখনকার যে একটা আলহামদুলিল্লাহ আনন্দ, মানে পজিশন ডাজন্ট ম্যাটার, পজিশন আমার কাছে কিচ্ছু না। তখন আমি আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেল কলেজ, এই কথাটা যে আমি কি করেছি, দ্রুত ফেসবুকে এসে একটা স্ট্যাটাস দিয়েছি যে আলহামদুলিল্লাহ ডিএমসি। আমার স্ট্যাটাসটা এখনো আমার টাইমলাইনে আছে, তোমরা দেখে নিতে পারো। আলহামদুলিল্লাহ ডিএমসি লিখে আমার স্ট্যাটাস ছিল 2017 সালের 9 অক্টোবর, কারণ 6 অক্টোবর আমাদের পরীক্ষা হয়েছিল, 9 অক্টোবর আমাদের রেজাল্ট দিয়েছিল। স্ট্যাটাসটা দিয়েছি, আমার তখন চোখ দিয়ে পানি চলে আসছিল, সেম মানে পুরো বাসার সবার অবস্থা একটা ইমোশনাল অবস্থা, কারণ সবাই চায় ইনশাআল্লাহ সবাই খুব ভালো করতে। সেই অবস্থায় আলহামদুলিল্লাহ ডিএমসি লিখলাম। আমার নাম্বারিংটা তোমাকে আমি বলি, খুবই স্পষ্ট নাম্বারিং, সেটা হচ্ছে আমি 100টা যেহেতু অ্যান্সার করেছি তাই আমার নাম্বার খুবই সহজ নাম্বার। আমার 12টা ভুল হয়েছে অবজেক্টিভ, এবং এই 12টা এমসিকিউ ভুলের জন্য আমার কাটা গিয়েছে 3 নাম্বার, এক্সট্রা 3 নাম্বার, কারণ আমরা জানি মেডিকেল নেগেটিভ মার্কিং আছে। সো 3টা অবজেক্টিভ যেটা হয়েছে ওটা নাম্বারও কাটা গিয়েছে। সো 12 আর 3 এ 15 কাটা গিয়ে আমি 100তে পেয়েছি 85। আর মেডিকেলে আমার পজিশন এসেছে ঠিক তার উল্টা 58, বুঝছো। এটা
কিভাবে যেন মিলে গিয়েছে, নাম্বার পেয়েছি 85, পজিশন এসেছে 58। সো এটাই হচ্ছে আসলে বাস্তবতা। তুমি যখন ইনশাআল্লাহ মেডিকেলে চান্স পাবে, তোমার কাছেও দেখবে মনে হবে যে আসলে এই যে এতদিন কষ্ট করলাম, এটা এই আনন্দটা একটা অন্যরকম আনন্দ। মানে এই যে রেজাল্টের সময়টা, রেজাল্টের যে আনন্দটা, যারা টিকবে তাদের জীবনে বিশাল একটা সময়, তাদের মনে হবে যে মানে আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়েছি। সো এই আনন্দটাকে হচ্ছে আমাদের শেয়ার করতে হবে, আমাদের যেন আমরা পাই সেই উদ্দেশ্যে আমাদের পড়তে হবে, আমরা সময়টা ভালোভাবে কাজে লাগাবো। ঠিক আছে। আচ্ছা, ইউরেনিয়ামের আকরিক আমি জানতে চেয়েছিলাম, অনেকেই বলেছো যে ইউরেনিয়ামের আকরিক হচ্ছে দুইটা। আসলে কারেক্ট, ইউরেনিয়ামের আকরিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইউরেনিয়াম 235 আর একটা ইউরেনিয়াম 238। এখন কথা হচ্ছে কোনটা বেশি আছে কোনটা কম আছে? ইউরেনিয়াম 235 বেশি আছে নাকি ইউরেনিয়াম 238 বেশি আছে? আচ্ছা, মনে রাখবে যে এটার সংখ্যাটা একটু বেশি, ইউরেনিয়াম 238 এটা একটু বেশি আছে। কি পরিমাণে আছে? 99.3%। অর্থাৎ যত ইউরেনিয়াম পৃথিবীতে আছে তার ম্যাক্সিমাম হচ্ছে ইউরেনিয়াম 238, আর খুবই কম মাত্র 0.7% হচ্ছে ইউরেনিয়াম 235। এবং এই এই যে এত কম, দেখো ভাইয়া এটা কাহিনী কি হলো, তোমাকে এই যে দেখ, তোমার জাপানে যে হিরোশিমা নাগাসাকিতে বোমা মেরেছিল, পারমাণবিক বোমা, এটা কি ছিল? কোন ইউরেনিয়াম ছিল? ইউরেনিয়াম 235 দিয়ে তৈরি করা হয় নাকি 238? বুঝতেই পারছো, ইউরেনিয়াম 235। কেন? কারণ এটা কম পরিমাণে হয়। যদি ভাইয়া ইউরেনিয়াম 238 দিয়ে বোমা বানাতো, তাহলে দেখা যাচ্ছে তোমাদের বাসায় প্রত্যেকেরই একটা করে পারমাণবিক বোমা আছে, কারণ সবার বাসায় ইউরেনিয়াম এতই অ্যাভেলেবল হয়ে যেত যে প্রত্যেকের বাসায় একটা করে পারমাণবিক বোমা লুকিয়ে রাখতো। কারো বন্ধুর সাথে ঝগড়া, সে তার বাসায় আরেকজনের বাসায় পারমাণবিক বোমা মারতো, তাই তো? পরীক্ষা খারাপ হয়েছে, ওই সেন্টারের মধ্যে পারমাণবিক বোমা মেরে উড়িয়ে দিত। তাইলে এটা হয় না। কেন হয় না? বিকজ যেটা পারমাণবিক বোমা তৈরি করা হয় যে ইউরেনিয়াম দিয়ে, এটা খুবই কম পরিমাণে আছে। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এন্ড এটার ইম্পর্টেন্স হচ্ছে দুইটা, যেহেতু এটা কম আছে কেউ ভুলবো না, আমি জানি। একটা হচ্ছে পারমাণবিক বোমা তৈরি, আরেকটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জ্বালানি। সো আমি নিউক্লিয়ার সংক্ষেপে লিখছি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়। সো দুইটা ইম্পর্টেন্ট ফাংশন, এবং এটা করা হয় ইউরেনিয়াম 235 দিয়ে, এটা কেউ ভুল করবে না। ঠিক আছে, ওকে। এখন চলে আসি আমরা চলে আসি পানির বিশুদ্ধতার বিভিন্ন মানদণ্ড নিয়ে। বিশুদ্ধতার মানদণ্ড কি কি আছে আমরা জানি। প্রথমটাই হচ্ছে ভাইয়া ক্ষরতা। এখন ক্ষরতা কি কি অবজেক্টিভ আমাদের লাগবে একটু মনোযোগ দাও, খেয়াল করো। ক্ষরতা দুই ধরনের, খুবই সহজ, স্থায়ী ক্ষরতা আর হচ্ছে অস্থায়ী ক্ষরতা। কখন আমি কি বলবো, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবা দ্বি ধনাত্মক আয়ন, মানে যাদের 2+, ধরো ক্যালসিয়াম অথবা ধরো ম্যাগনেসিয়াম অথবা ধরো আয়রন, এরকম যারা দ্বি ধনাত্মক আয়ন, এদের ক্লোরাইড, সালফেট এবং বাইকার্বনেট লবণ, এদের যখন এরকম থাকবে তখন তাকে আমরা বলবো ক্ষরপানি। তাহলে দ্বি ধনাত্মক আয়ন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন যাদের 2+, তাদের সাথে যখন এই ক্লোরাইড, সালফেট, বাইকার্বনেট থাকবে, আমি ভাইয়া তখন বলবো ক্ষরপানি। এখন স্থায়ী বলবো কখন, অস্থায়ী বলবো কখন? যখন ভাইয়া এদের সাথে বাইকার্বনেট থাকবে তখন আমি তাকে বলবো অস্থায়ী ক্ষরতা। কেন? কারণ এই বাইকার্বনেট থেকে যখন আমি খুব সহজেই কার্বন ডাই অক্সাইডটাকে বের করে নিয়ে আসতে পারবো, এটা নষ্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। আর বাকি যে দুইজন আছে ওরা তৈরি করবে স্থায়ী ক্ষরতা, বাকি দুজন তৈরি করবে স্থায়ী ক্ষরতা। ঠিক আছে, তাহলে এই অস্থায়ী ক্ষরতা এবং স্থায়ী ক্ষরতা আমরা ক্লিয়ার। এখন এই অস্থায়ী ক্ষরতাকে কিভাবে দূর করতে পারবো? ওই যে বললাম না, একটু পানিকে তাপ দিলে, পানিকে যখন ফোটাবো, পানিকে ফোটালে সুন্দর মতো কার্বন ডাই অক্সাইডটা উড়ে চলে যাবে, এন্ড এই বাইকার্বনেট আয়ন বাস নষ্ট হয়ে যাবে। সো তখন এই ক্ষরতা থাকবে না। কিন্তু ফুটালে কিন্তু ভাইয়া এগুলো কোনো মতেই যাবে না, তাই না? কারণ ফুটালে কি ক্লোরিন উড়ে চলে যায়? ফুটালে কি সালফেট উড়ে চলে যায়? সম্ভব না। সো এদেরকে ফুটিয়ে কোনো মতেই দূর করা সম্ভব না। এদের জন্য একটা হাই কোয়ালিটির একটা প্রসেস লাগবে। এটাই হচ্ছে ভাইয়া আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি। এটা এতটাই হাই কোয়ালিটির প্রসেস বা পারমোটিক পদ্ধতি, যে পদ্ধতি দিয়ে আমরা
এইগুলো এগুলো সবগুলোকে আমরা অপসারণ করতে পারি। তাহলে যদি পরীক্ষায় আসে পানির ক্ষরতা দূরীকরণের সবচেয়ে উৎকৃষ্ট উপায় কোনটি, উত্তর হচ্ছে আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি। ঠিক আছে, আমার মনে হয় আমরা সবাই ক্লিয়ার। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন চলে যাই বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, তাহলে চলে আসি আমরা বিওডি, বিওডি সিওডি এসব জায়গাতে। হ্যাঁ, এগুলো নিয়ে অনেক সমস্যা হয়। বিওডি মানে হচ্ছে ভাইয়া বায়োলজিক্যাল বলা যাবে না, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই জায়গাটাই কিন্তু অনেকের ভুল হয়ে যায়। এটা কিন্তু বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি। আর সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অনেকেই যখন বিওডির পূর্ণরূপ লিখতে বলে অনেকে ভুল করে লিখে ফেলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা কিন্তু ভাইয়া বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড না, এটা হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, এটা ভুল করবে না। তো দেখবা বইয়ের মধ্যে বিওডি একটা চার্ট আছে। এখন এই চার্টটা আমরা কিভাবে করব, খুবই সহজ, খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট। মেডিকেলের প্রশ্ন অলরেডি এসেছে, তোমাদের আসতে পারে। আচ্ছা, এখন বিওডি নিয়ে আমরা কিভাবে করব, বিওডি থেকে একটু খেয়াল করো। আমি যদি ধরো তোমাকে বলি, ধরো তুমি যখন মোটা হয়ে যাবা সবাই বলবে যে খারাপ, তুমি মোটা হয়ে যাচ্ছ কেন, এত মোটা হওয়া ঠিক না, তাই না? সবাই বলবে তুমি একটু চিকন হও, এত মোটা হওয়া ঠিক না। তাহলে আমরা বলতে পারি যে যারা একটু মোটা হয়ে যাবে বা খুব মোটা হয়ে যাবে এটা খুবই খারাপ একটা বিষয়, তাই না? তাহলে দেখো আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি খুব মোটা হওয়া, খুব মোটা হওয়া খারাপ। কেমন খারাপ? খুবই খারাপ। তাহলে তুমি এই লাইনটা ঠিক এভাবে পড়ে তুমি মনে রাখতে পারো যে খুব মোটা হওয়া খারাপ, খুবই খারাপ, বাস তোমার বিওডির মান পড়া হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে প্রথম হচ্ছে দেখো এটা খারাপ, এটা খুব খারাপ। তো এটা হচ্ছে আসলে খুব ভালো, মোটামুটি ভালো, আর হওয়া মানে হচ্ছে WHO হু, খারাপ খুবই খারাপ। তাহলে দেখো কয়টা বিষয়, 1 2 3 4 5, মোট 5টা পয়েন্ট। ঠিক আছে, খুব ভালো, মোটামুটি ভালো, WHO অনুমোদিত মাত্রা, হওয়া মানে হু, WHO হু, খারাপ খুবই খারাপ, খুব মোটা হওয়া। তাহলে দেখো নাম্বারগুলো 1 3 6 10 20 সিরিয়াল 1 3 6 10 20। তাহলে খুব মোটা হওয়া খারাপ, খুবই খারাপ। তাহলে দেখো পরীক্ষা দিতে আসে যে WHO অনুমোদিত মাত্রা কত, ওই যে হু 6। যখন দেখবে অপশন আমাদের 6 আছে, উত্তর হচ্ছে 6। কোনটা খারাপ? 10। খুবই খারাপ কোনটা? 20। কোনটা খুব ভালো? 1। কোনটা মোটামুটি ভালো? 3। বাস, তখন তোমার হয়ে যাবে। এগুলোর একক কি ভাইয়া? এই যে বিওডি সিওডি এগুলো আমরা মূলত পিপিএম একক হিসেব করি। পিপিএম মানে হচ্ছে ভাইয়া মিলিগ্রাম পার লিটার। পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। সো আমরা এগুলো মূলত পিপিএম একক হিসেব করি। ঠিক আছে, আচ্ছা তাহলে এইগুলো সবগুলো আমরা পিপিএম এ নিব, পার্টস পার মিলিয়ন, মিলিগ্রাম পার লিটার। আচ্ছা পিপিএম কিভাবে বের করতে পারো তো নাকি? খুবই সহজ, তাই না? তুমি এইচএসসি তে পড়েছো। পিপিএম বের করার সূত্র হচ্ছে C ইনটু M ইনটু 10 কিউব। এই হচ্ছে পিপিএম বের করার সূত্র। C হচ্ছে ভাইয়া ঘনমাত্রা, M মানে হচ্ছে আণবিক ভর, আর হচ্ছে 10 কিউব। ঠিক আছে, তাহলে C ইনটু M ইনটু 10 কিউব, এই হচ্ছে পিপিএম বের করার সূত্র। তাহলে আমাদের বিওডি মোটামুটি আমরা শেষ, তাই তো? পারবো তো সবাই নাকি? যে খুব মোটা হওয়া খারাপ, খুবই খারাপ। তাহলে খুব মানে হচ্ছে 1 1 3 6 10 20 সিরিয়ালি 1 3 6 10 20। খুব সুন্দর, খুবই ইজি, এবং এটা থেকে মেডিকেল অলরেডি প্রশ্ন এসেছে। তোমাদের কারোর জন্য অবজেক্টিভটা ভুল না হয়। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে আমরা বিওডি আশা করি পারবো। আর বিওডিটা বের করে কিভাবে, ধরো আমরা প্রথমে একটা অক্সিজেন লেভেল দেখি, এটাকে বলে ইনিশিয়াল ডিও। ইনিশিয়াল মানে তো বুঝোই যে স্টার্টিং এ কত ছিল, ইনিশিয়াল ডিও মাইনাস ফাইনাল ডিও। অর্থাৎ প্রথমে একটা ডিও বের করি, অক্সিজেন লেভেল দেখি, সেখান থেকে ফাইনালটা বের করে দিই, হয়ে যাবে। ঠিক আছে, সো এই দুটার যে ডিফারেন্স এটাই হচ্ছে আমাদের বিওডি।
প্রথমে আমরা অক্সিজেন দেখবো যে কি পরিমাণ অক্সিজেন আছে, এরপর আমরা দেখবো যে কি পরিমাণ অক্সিজেন ব্যবহার হয়ে গিয়েছে ফাইনাল, এরপর দেখবো যে মানে ব্যবহার হওয়ার পরে কি পরিমাণ অক্সিজেন আছে ফাইনালি কতটুকু আছে। সো এই দুটার যে ডিফারেন্স মানে কি পরিমাণ অক্সিজেন ইউজ হয়েছে এটাই হচ্ছে বিওডি, যে কতটুকু অক্সিজেন ইউজ করতে পারলো, ঠিক আছে। আর সিওডি হচ্ছে পরেরটা, টিডিএস, এগুলোর মান করতে হবে। আচ্ছা আমরা একটু চলে আসি আর্সেনিক নিয়ে। আর্সেনিকের একটু দূষণ মাত্রাগুলো আমরা একটু টাচ করে যাব, এবং এগুলো এখন খেয়াল করো, এভাবে পড়লে আর কোনোদিন ভুলবা না, ঠিক আছে। মনে রাখবে আর্সেনিকের দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালু। একটা হচ্ছে WHO অনুমোদিত মাত্রা, WHO বলে যে একটা ভ্যালু আছে যে এটা মানে একটা ইন্টারন্যাশনালি একটা ভ্যালু আছে যে এটা ফলো করা উচিত, সেটা হচ্ছে আর্সেনিকের মাত্রা WHO বলে 0.01 মিলিগ্রাম পার লিটার। ক্লিয়ার? কিন্তু এটা সর্বোচ্চ মাত্রা কত? সর্বোচ্চ মাত্রা হচ্ছে TLV, থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, সর্বোচ্চ সহনশীল মাত্রা, সেটা হচ্ছে 0.05। এটা ভুল করা যাবে না। 3 স্টার ইম্পর্টেন্ট, মেডিকেল আসছে অলরেডি, যে আর্সেনিকের বেলায় সর্বোচ্চ সহনশীল মাত্রা কত, হাইয়েস্ট কত? হাইয়েস্ট হচ্ছে 0.05। এটা তুমি সহ্য করতে পারবে, বা WHO বলে না এত বেশি দরকার নাই, তুমি 0.01 আনবে, এটাই এনা। সো এটা হচ্ছে WHO এর জন্য আর্সেনিকের লেভেল, এন্ড TLV অর্থাৎ থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু বা সর্বোচ্চ সহনশীল মাত্রা। তুমি পরীক্ষা করে দেখবে যে WHO কথাটা আছে কিনা। যদি WHO কথাটা থাকে তখন তুমি দাগাবে 0.01, ঠিক আছে। আর যদি অন্য কিছু WHO কথাটা না থাকে তাহলে তুমি দাগাবে 0.05, ঠিক আছে। এটা খুব ইজি। এখন এই আর্সেনিকের বিষক্রিয়ায় কি হতে পারে একটু ভালো করে খেয়াল করো, আমি তোমাকে পড়াই দিচ্ছি। আচ্ছা আর্সেনিকের বিষক্রিয়ায় কি হয় খেয়াল করো। আর্সেনিক যখন তুমি চিন্তা করো একটা, আমরা আর্সেনিকের বিষক্রিয়াগুলো একটা মানে খুব সিরিয়ালি করব। ধরো এটা হচ্ছে আর্সেনিক, এখন আমি চিন্তা করি, ধরো বডি থেকে চিন্তা করো। আমাদের প্রথমে ফুসফুস নিয়ে চিন্তা করবো, ফুসফুস। তাহলে ফুসফুসে আর্সেনিক কারণে কি হয়, এই যে ধরো আমি যদি একটা মানুষের ফিগার আঁকি, যদি ফিগারটা হবে না তো ভালো, তারপরে আমি আঁকছি, ধরো এভাবে চিন্তা করি, তো এটা ধরো তার হচ্ছে এখানে ফুসফুস থাকে, তাই না, এই ফুসফুস থাকে। তাহলে প্রথমে হচ্ছে আমরা পড়বো ফুসফুস। আর্সেনিকের প্রথমে কি করে, ফুসফুসে ক্যান্সার করে। তো প্রথমটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার, সিরিয়ালি পড়লে তুমি ভুল করবে না, ফুসফুসে ক্যান্সার করে। এরপর আমাদের এখানে কিন্তু আমাদের কিন্তু যকৃৎ থাকে, যকৃৎ বা লিভার। লিভার কিন্তু চর্বি জমে ফ্যাটি হয়ে যায়, যাকে বলা হয় ফ্যাটি লিভার। তাহলে লিভার ফুসফুসে ক্যান্সার করতে পারে, ফ্যাটি লিভার করতে পারে। ক্লিয়ার? তাহলে প্রথমে কি বললাম, ফুসফুস, ফুসফুসে ক্যান্সার। এরপর হচ্ছে লিভারটাকে বড় করতে পারে, যাকে আমরা বলি ফ্যাটি লিভার। লাস্টে নিচে চলে যাবে আমরা পায়ে। পায়ের মধ্যে এই যে পায়ের মধ্যে ছোপ ছোপ দাগ করে, ছোপ ছোপ কিছু দাগ তৈরি করে পায়ের মধ্যে, কালো দাগ, যাদেরকে আমরা বলি ব্ল্যাক ফুট ডিজিজ। ব্ল্যাক ফুট ডিজিজ, ব্ল্যাক ফুট ডিজিজ। তাহলে পায়ের মধ্যে ছোপ কালো দাগ তৈরি করে, যেগুলোকে আমরা বলি ব্ল্যাক ফুট ডিজিজ। আর স্কিনের মধ্যে তো দাগ তৈরি হচ্ছে, তাই না, তাহলে স্কিন ক্যান্সার হবে। ভেরি গুড, তাহলে সেখানে হবে স্কিন ক্যান্সার। তাহলে খুবই ভালো কথা। তাহলে কি হতে পারে, ফুসফুসে ক্যান্সার, ফ্যাটি লিভার, পায়ের মধ্যে ছোপ দাগ তৈরি করতে পারে, এন্ড ব্ল্যাক ফুট ডিজিজ হয়। তাহলে আমরা খুব সিরিয়ালি করব, ঠিক আছে। খেয়াল করো আর্সেনিকের কারণে কি সমস্যা হয়। প্রথমে ফুসফুস, ফুসফুসের মধ্যে ক্যান্সার হতে পারে। ফুসফুসের নিচে কি, লিভার, লিভারে ফ্যাটি লিভার হতে পারে। এবার চলে যাবো পায়ে। পায়ে কি হতে পারে, ব্ল্যাক ফুট ডিজিজ, কালো কালো দাগ হতে পারে, চামড়ার উপরে কালো কালো দাগ, তাহলে স্কিন ক্যান্সার। বাস, আর্সেনিক আমার মোটামুটি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের আর্সেনিক। এখন আরেকটা আছে, সেটা হচ্ছে গর্ভবতী মায়ের সমস্যা করে, সেটা আমি একসাথে পড়াচ্ছি। আচ্ছা গর্ভবতী মায়ের ক্ষেত্রে তুমি চিন্তা করো, ধরো এই যে এখানে তো মায়ের ক্ষেত্রে এখানে তো ধরো পেটের অংশটা জলে ওঠা, তো এখানে তো ভ্রূণ, লোকে চিন্তা করতে পারো। অথবা আরেকটা বিকল্প ওয়ে আছে, গর্ভবতী মায়ের ক্ষেত্রে সমস্যা করে কি জানো, দুইটা জিনিস। একটা হচ্ছে ভাইয়া আর্সেনিক সমস্যা করে, আরেকটা হচ্ছে সমস্যা করে হচ্ছে আমাদের অনেক সমস্যা করে হচ্ছে লেড, ঠিক আছে। তাহলে গর্ভবতী মায়ের ক্ষেত্রে দুইটা জিনিস সমস্যা, একটা হচ্ছে আর্সেনিক আর একটা হচ্ছে লেড। এখন আর্সেনিক কি করে জানো, শুধুমাত্র মানে এই যে ভ্রূণটাকে বৃদ্ধি করে দেয় না, বাকি সবকিছু হচ্ছে লেড হচ্ছে বেশি খারাপ, লেড একটু বেশি খারাপ। ওর কারণে শিশুর আইকিউ হ্রাস পায়।
তাহলে গর্ভবতী মায়ের ক্ষেত্রে সমস্যা করে দুইটা, আর্সেনিক এবং লেড। তবে লেডটা হচ্ছে বেশি ডেঞ্জারাস। ঠিক আছে, স্টার্ট দিয়ে রাখলাম। লেড হচ্ছে বেশি ডেঞ্জারাস। কেন? কারণ ও কিন্তু ভ্রূণের বৃদ্ধি ব্যাহত করে, দুইজনই সেম, বাট ওর ভূমিকা আরো অনেক বেশি। ওর কারণে আইকিউ হ্রাস পায়, আরো অনেক সমস্যা হয়। ঠিক আছে, সো এইটা আমাদেরকে অবশ্যই ভালো করে করতে হবে। গর্ভবতী মায়ের ক্ষেত্রে দুইটা জিনিস সমস্যা করে, একটা হচ্ছে আর্সেনিক আর একটা হচ্ছে লেড। ঠিক আছে, এবং এই দুইটার মধ্যে লেড বেশি মারাত্মক, কারণ লেড হচ্ছে শিশুর আইকিউ হ্রাস করে দেয়। তো আমাদের ক্ষেত্রে আমাদের পড়াশোনা আমরা খেয়াল করব, গর্ভবতী মায়ের ক্ষেত্রে দুইটাই লাগাবো। ঠিক আছে, আচ্ছা যে কোনো একটা তো আসবে, তো আমরা অপশনের মধ্যে অমনভাবে সেট করা থাকবে। আর যদি বলে আইকিউ হ্রাস পায়, তাহলে অবশ্যই উত্তরটা হচ্ছে লেড। ঠিক আছে, কারোর জন্য ভুল না হয়। গর্ভবতী মা বললে আইকিউ হ্রাস পায় কাদের, কোনটার কারণে? লেডের কারণে। আর্সেনিক সবাই পারবা তো নাকি? আমি আশা করি সবাই পারবে। যে ফুসফুসে ক্যান্সার, এরপরে একটু পেটে গেলে লিভারে ফ্যাটি লিভার হয়ে যায়, পায়ে গেলে ব্ল্যাক ফুট ডিজিজ, কালো কালো দাগ পড়ে, ছোপ ছোপ কালো দাগ, স্কিন ক্যান্সার হতে পারে। ঠিক আছে, শেষ, আর্সেনিক আমাদের কমপ্লিট। এবার চলে আসি ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ক্ষেত্রে ক্রোমিয়ামের ইম্পর্টেন্স হচ্ছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয়, এই ধরো হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের দুইটা জার্মান আছে অনেক বেশি পপুলার, সেটা হচ্ছে একটা ক্রোমিয়াম 3, ক্রোমিয়াম 3+, আর একটা হচ্ছে ক্রোমিয়াম 6। ঠিক আছে, এই যে ক্রোমিয়াম 3 এবং ক্রোমিয়াম 6, এদের মধ্যে ক্রোমিয়ামের স্থিতিশীল জার্মান কত? আমরা সবাই হয়তো পড়েছি ক্রোমিয়ামের স্থিতিশীল জার্মান হচ্ছে ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 3+, আর ক্রোমিয়াম 6+, যেটা এটা হচ্ছে ভাই ক্যান্সার সৃষ্টি করে। ক্যান্সার সৃষ্টি করে, যে কারণে এটাকে বলা হয় কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক যারা আছো তারাই কিন্তু উপকৃত হবা, যারা এগুলো পড়ে ফেলবে তোমার পড়া হয়ে গিয়েছে, তোমার পাশে আরো 10টা বন্ধু এগুলো পড়া হবে না। এবং এগুলো এত বাছাই করা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, তুমি যখন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যাবা, তুমি অনেক অনেক অবজেক্টিভ পাবা বিভিন্ন ভর্তি পরীক্ষায়, ইনক্লুডিং মেডিকেল অ্যাডমিশন টেস্ট। সো ক্রোমিয়াম 3 এবং ক্রোমিয়াম 6, এই দুইটার মধ্যে ক্রোমিয়াম 6 হচ্ছে বেশি খারাপ, এটা ক্যান্সার সৃষ্টি করে। এখন দুইটা জিনিস আছে যারা আমাদের রক্তের শূন্যতা, রক্ত শূন্যতা, এনিমিয়া সৃষ্টি করে। রক্ত শূন্যতা করে কারা? রক্তের রং কি ভাইয়া? লাল না? তাহলে এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? রক্ত শূন্যতা বা এনিমিয়া, রক্ত মানে লাল, লাল ক্রো। আমরা সবাই জানি কাক হচ্ছে কালো, বাট এক্ষেত্রে আমরা আজকে থেকে এই ছন্দটার জন্য জানবো যে লাল ক্রো। এটা ছন্দটার জন্যই শুধুমাত্র, কারণ লাল বললেই আমাদের মাথায় চলে আসবে রক্তের কথা। সো রক্ত শূন্যতার জন্য দায়ী কে? লাল ক্রো। লাল মানে হচ্ছে ভাইয়া লেড, ক্রো মানে হচ্ছে ভাইয়া ক্রোমিয়াম। সো এই দুইজন রক্ত শূন্যতার জন্য দায়ী। আমার মনে হয় প্রত্যেকেই পারবে। ঠিক আছে, এই ক্রোমিয়াম কি করে? লোহিত রক্তকণিকায়, আরবিসিতে আর কি, আরবিসিতে লোহা শোষণে, Fe2+ শোষণে বাধা দেয়। সো এইভাবেই তারা রক্ত শূন্যতা করে। আমার মনে হয় সবাই পারবে যে রক্ত শূন্যতার জন্য দায়ী কারা। রক্ত মানে হচ্ছে লাল, লাল ক্রো। লাল মানে হচ্ছে লেড, ক্রো মানে হচ্ছে ক্রোমিয়াম। প্রত্যেকেই অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, এইভাবেই পড়তে হবে, নতুবা তোমার কিন্তু ভাইয়া এগুলো মনে থাকবে না। আমি কেন বলছি? কারণ এই কঠিন জিনিসগুলো কেউ দেখবে তোমাকে লাইভে এসে পড়ায় না, কারণ এগুলো পড়াবে না, কারণ এগুলো পড়ানো একটু কঠিন। বাট সহজ জিনিসগুলো সবাই তোমাকে পড়াবে। এই কঠিন জিনিসগুলো আমি আলোচনা করে দিচ্ছি, কারণ টার্গেট এমসি কোর্স সবার জন্য সহজ কঠিন সব টপিক নিয়ে ইনশাআল্লাহ ডিটেইলসে তুমি যেন মনে রাখতে পারো সেইভাবে সাজানো। ঠিক আছে, ওকে। তাহলে এখন যারা আছো সবারই উপকার হবে সেই উদ্দেশ্যেই। এবার চলে আসি ভাই ক্যাডমিয়াম নিয়ে। ক্যাডমিয়াম কি করে? মনে রাখবে ক্যাডমিয়াম কি করতে পারে। হ্যাঁ, ক্যাডমিয়াম প্রথম কথা হচ্ছে ক্যালসিয়াম আয়নকে সরাতে পারে, সরিয়ে দেয়। ক্যালসিয়াম আয়ন কোথায় থাকে? আমাদের অস্থিতে থাকে, তাই না? আমাদের বোনসে থাকে। এই ক্যালসিয়াম আছে বলেই আমাদের হাড্ডিগুলো শক্ত, শক্ত হাড্ডি। তাহলে ক্যালসিয়াম আছে বলেই কিন্তু আমাদের অস্থি শক্ত হয়ে থাকে। ক্যাডমিয়াম কি করে? এই ক্যালসিয়ামকে সরিয়ে দেয়। যখন ক্যাডমিয়াম এই ক্যালসিয়ামকে সরাবে, তো চিন্তা করো অস্থির অবস্থা কি হবে? অস্থি নিশ্চয়ই দুর্বল হয়ে পড়বে। সো ক্যাডমিয়ামের একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে সে অস্থি ভঙ্গুর করে দেয়, অস্থি ভঙ্গুর করে ফেলে, মানে অস্থির অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ব্যথা হয়, যেটাকে আমরা বলা হয় এই যে অস্থি ভঙ্গুর হয়, অস্থি ক্ষয় হয়, এটাকে বলা হয় ইটাই বা আউচ রোগ। নামটা খুবই ইন্টারেস্টিং, ইটাই অথবা আউচ রোগ। তাহলে এই হচ্ছে ক্যাডমিয়ামের কাহিনী। হ্যাঁ,
ক্যাডমিয়াম কি করে, ক্যালসিয়ামকে সরায়, ক্যালসিয়ামকে সরিয়ে দেয়, কারণ ক্যাডমিয়াম 2+, ক্যালসিয়াম 2+, একজন আরেকজনকে প্রতিস্থাপন করে, সরিয়ে দেয়। তাহলে ক্যালসিয়াম সরালে কি হবে, ক্যালসিয়াম থাকে অস্থির ভিতরে, হাড্ডির ভিতরে, তাহলে হাড্ডি ভিতরে ক্যালসিয়াম চলে গেলে হাড্ডি ভঙ্গুর হয়ে যাবে, শক্ত থাকবে না। সো এটাকে আমরা বলি ইটাই বা আউচ রোগ। ঠিক আছে, এখন আরেকটু চিন্তা করো, এই ক্যালসিয়ামটা কথা চিন্তা করলে তুমি ক্যাডমিয়ামের বাকি কাজগুলো পেয়ে যাবে। ক্যালসিয়ামটা আমাদের শরীরের কোন জায়গা দিয়ে বের হয়, ধরো তোমার বডিতে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, এখন এই ক্যালসিয়ামটা বডির কোন জায়গা দিয়ে বের হবে, কিডনি দিয়ে, তাই না? কিডনির মাধ্যমে, কিন্তু মূত্রের মাধ্যমে, আমরা জানি নেফ্রনের মধ্যে খুব সুন্দরভাবে 3টা প্রসেসে মূত্র তৈরি হয়, তাই তো? আলট্রা ফিল্ট্রেশন, মনে আছে তো? এগুলো ভালো করে পড়তে হবে। এই 3টা প্রসেসের মাধ্যমে মূত্র তৈরি হয়, ওখানে কিন্তু ক্যালসিয়াম এই যে তোমার ছেকে পড়ে বা নির্বাচনমূলক পুনঃশোষণ হওয়ার পরে সক্রিয় ক্ষরণ ঘটে। সো এই ক্যালসিয়ামটা কি দিয়ে বের হবে, কিডনি দিয়ে বের হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে, এটা কিডনিকে ক্ষতি করে। ক্লিয়ার? তাহলে ক্যালসিয়াম কিডনির ক্ষতি করবে। এরপর হচ্ছে কিডনি কেমন ক্ষতি করবে, দেখবে খুবই সুন্দর করে লেখা আছে বইয়ে, কিডনি নষ্ট হয়ে যায়। তাহলে ক্যাডমিয়ামের কারণে প্রথম কথা অস্থি ভঙ্গুর হয়, সেকেন্ডলি কিডনি নষ্ট হয়ে যায়। সবাই ক্লিয়ার? নাম্বার গেল, দুইটা আমরা একটা গেল, দুইটা পয়েন্ট গেল। 3 নাম্বার ইম্পর্টেন্ট পয়েন্টে চলে আসি। নাম্বার 3, দেখবে এই ক্যালসিয়াম যখন কিডনি দিয়ে বের হয়, আমরা জানি পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থি আছে, তাই তো? পুরুষের ক্ষেত্রে আছে, ফিমেলের ক্ষেত্রে নাই। তো এই কিডনি দিয়ে যখন মূত্রনালী দিয়ে বের হয়, যে পুরুষের যেহেতু প্রোস্টেট গ্রন্থি আছে, সো এখানে প্রোস্টেট ক্যান্সার হয়। তুমি জাস্ট ওটা চিন্তা করবা যে ফ্লোচার্টটা, ক্যালসিয়ামকে সরিয়ে দেয়, ক্যালসিয়াম তো এভাবে বের হয়, তাহলে ক্যালসিয়াম ফার্স্টে কিডনিতে যায়, অতএব কিডনি নষ্ট হয়। কিডনি থেকে এরপরে ক্যালসিয়ামটা কোথায় আসে, মূত্রনালী দিয়ে যখন নামে, ফাইনালি যখন মূত্রনালী দিয়ে নামে, তখন ওই যে ওখানে প্রোস্টেট গ্রন্থি আছে পুরুষের ক্ষেত্রে, সেখানে প্রোস্টেট ক্যান্সার হয়। সো খুবই ইজি, এভাবে যদি তুমি চিন্তা করে পড়ো, তোমার কাছে কঠিন মনে হবে না, খুবই সহজ, প্রোস্টেট ক্যান্সার হবে। আর ক্যাডমিয়াম শুধু ক্যালসিয়ামকেই সরায় না, আরেকজনকে সরায়, সেটা হচ্ছে জিঙ্ক 2+ আয়ন। এই জিঙ্ক 2+ আয়নকেও সরিয়ে দেয়, যে কারণে তোমার যে পরিপাক প্রক্রিয়া বা তোমার বডিতে যে বিপাক প্রক্রিয়া আছে, সেই বিপাক প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে, বিপাক প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের টোটাল ক্যাডমিয়াম। আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট, তোমরা যদি একটু চিন্তা করে, বিষয়গুলো চিন্তা করো, যে ক্যাডমিয়াম ক্যালসিয়ামকে সরায়, তাহলে অস্থি ভঙ্গুর হয়ে যাবে, ইটাই বা আউচ রোগ হয়। তোমরা একটু চিন্তা করো যে আচ্ছা, এই ক্যালসিয়ামটা কোথায় যায়, কিডনিতে যায়, তাহলে কিডনিটা নষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে কিডনি থেকে এরপর সে নালী দিয়ে বের হয়ে আসলো, মূত্রনালী যাওয়ার সময় ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থি আছে, সেখানে ক্যান্সার তৈরি করে, প্রোস্টেট ক্যান্সার। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে ক্যাডমিয়াম কি শুধুমাত্র ক্যালসিয়ামকে সরায় না, ক্যাডমিয়াম জিঙ্ক আয়নকেও সরায়। যখন জিঙ্ক আয়নকে সরাবে, তখন তার মধ্যে একটা বিপাকে সমস্যা হবে, কারণ জিঙ্ক বিপাকের একটা ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। সো বিপাক মানে কি, দেহের মধ্যে ভাঙা গড়ার প্রক্রিয়া। সো বিপাকের সমস্যা হবে, ঠিক আছে? সো এই হচ্ছে ক্যাডমিয়ামের ফাংশন। আমার মনে হয় প্রত্যেকেই তোমরা বুঝতে পেরেছ। অনেক সময় ধরে আমরা তোমার সাথে ছিলাম এতক্ষণ ক্লাসে, আশা করি প্রত্যেকে, তোমরা যারা আছো প্রত্যেকে বুঝতে পেরেছো। আমরা দ্রাবক নিয়ে আরও অনেকগুলো টপিক ছিল, হয়তো আজকে সময়ের জন্য হয়তো পুরোটা শেষ করা পসিবল না, বাট দ্রাবক এই বিষয়গুলো নিয়ে হয়তো সামনে আবার আসবো, এবং আরও ডিটেলসে আরও কিছু টপিক নিয়ে হয়তো আলোচনা করব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। হয়তো শনিবারে তোমাদের প্রিয় শুভ ভাইয়া, ফিজিক্সের শুভ ভাইয়া, রিজভি শুভ ভাইয়া, ঢাকা মেডিকেল কলেজের ফার্স্ট বয় 2016 ব্যাচের, অর্থাৎ K74 ব্যাচের। তোমরা যদি ঢাকা মেডিকেলে আসো, তোমরা হবা K79, সেই K74 ব্যাচের ফার্স্ট বয় শুভ ভাইয়া তোমাদের ক্লাস নিবে নেক্সট শনিবারে। প্রত্যেকে থাকবে, খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হতে যাচ্ছে। এবং আজকের ক্লাসটি যারা মনোযোগ দিয়ে শুনেছ, বিশ্বাস করো তোমার অসংখ্য অবজেক্টিভ পড়া হয়ে গিয়েছে, যেটা পড়তে বাকিরা অনেক 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 কষ্টের শিকার হবে, যেটা তোমার ইনশাল্লাহ হয়ে গিয়েছে। এবং দেখো ক্লাসের মধ্যে আমার চেষ্টা যেন প্রত্যেকে তোমরা খুব ভালো মতো পড়াশোনা করো, কারণ আজকে তোমরা পড়াশোনা করছো, 3 মাস ইনশাল্লাহ পড়াশোনা করবে, এর মাধ্যমেই আলটিমেটলি লাভবান হবে তুমি। যখন ইনশাল্লাহ মেডিকেলের এই যে রেজাল্টের দিন যখন দেখবে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ তালিকায় তোমার নাম চলে এসেছে, দেখবে কতটুকু আনন্দ তোমার কাছে লাগবে, কতটুকু সুখ তুমি অনুভব করবে। ইনশাআল্লাহ এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আবারও ইনশাআল্লাহ লাইভে দেখা হবে। আর মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম
টার্গেট ডিএমসি কোর্সে যারা আছো সবার সাথে কিন্তু রিসেন্টলি অনেকবার দেখা হবে লাইভের মাধ্যমে এবং আমাদের যে স্টুডিও রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলোর মাধ্যমে প্রত্যেকটা ক্লাস হবে ইনশাল্লাহ গুছানো এবং তুমি জেনে যাবে। হয়তো আমাদের এখানে স্বল্পতার কারণে অনেক কিছু আমরা এখানে বলতে নাও পারি, বাট ওখানে আমাদের প্রত্যেকটা ক্লাসে বলা আছে কোন টপিক থেকে কী পরিমাণ কোয়েশ্চেন থাকে, কেমন করে থাকে, ইন ডিটেলস সব কিছু আলোচনা করা আছে। সো টার্গেট ডিএমসি কোর্সে এই যে 3500 টাকায় ভর্তির অফারটা যেটা ছিল এটা এখনও আছে এবং তোমরা খুব বেশি করে এটার মধ্যে যারা আছো খুব বেশি করে পড়াশোনা করো, কারণ আমাদের ইচ্ছা, আমাদের প্রচেষ্টা এই টার্গেট ডিএমসি কোর্সে যারা আছে প্রত্যেকটা স্টুডেন্ট বাংলাদেশের স্বনামধন্য মেডিকেল কলেজগুলোতে পড়বে। ঢাকা মেডিকেল কলেজে আমাদের জুনিয়র হিসেবে ইনশাল্লাহ ক্যাম্পাসে পদচারণা থাকবে তাদের, একসাথে বসে আমরা আড্ডা দিব, একসাথে বসে আমরা সময় কাটাবো। এতটুকু পর্যন্ত সবাই অনেক ভালো থাকো। আমি তোমাদের আবরার হামিম ভাইয়া বললেই মনে হয় আমার বেশি আমি কমফোর্ট ফিল করি। আমি আপাতত বিদায় নিচ্ছি। ঢাকা মেডিকেল কলেজের 4th ইয়ারে আছি, হৃদয় আছে, শুভ ভাই আছে, সবাই মিলে আমাদের বিশাল একটা প্রচেষ্টা এই টার্গেট ডিএমসি কোর্স। অনেক ভালো থাকো, পরিবারের প্রতি যত্ন নিও, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।